গুড মর্নিং ফ্রম সেপ্পা। আজকে আমরা সেপ্পার থেকে সাংতি ভ্যালি যাব। আর এখন প্রায় 9টার মতো বাজে। আমাদের বাইক টাইক সব রেডি হয়ে গেছে আর আমরাও একদম রেডি। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব সাংতি ভ্যালির উদ্দেশ্যে। এরপর একবারে রাস্তায় দেখা হবে। তবে এই সেপ্পার যে টাউনটা আছে এর রাস্তার অবস্থা খুব খারাপ। এই রাস্তাটা পার হয়ে গেলে আমরা হাইওয়েটা পেয়ে যাব। আর এখানে এদেরই হলো টেরিটরি, মানে এই এরিয়াটা হলো এদের। এখানে কালকে বিকেল যখন আসছি তখনও এরা এখানে খেলাতে ব্যস্ত, এবং এখন ঘুম থেকে ওঠার পরেও আবার এরা এখানে চলে আসছে খেলার জন্য। ওয়েদার কিন্তু ঠিক একই রকম, চারদিক একদম আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে। আর এই পাহাড়টার মাথার মধ্যে সকাল থেকে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। আর সেই জন্য আমরা একদম রেনকোট পরেই নিয়েছি। রেনকোট পরে নিয়ে আমরা একবারে এখান থেকে বেরিয়ে যাব। তো ভাই এই যে এটা হলো কেয়ারটেকারের বাড়ি। এখানে আসো। এটাই হলো সেপ্পা টাউন। এই যে রাস্তার সামনে তো অবস্থা খুব খারাপ। এই যে কি বিভৎস রাস্তা। আর তার মধ্যে যে একটু এদিক ওদিক করে যাওয়া যাবে সেইটা পর্যন্ত যাওয়া যায় না, কারণ হলো সামনেই গাড়ি, ট্রাফিক। তার ফলে মানে একটা মোমেন্টাম যে বজায় রাখা হবে, সে মোমেন্টাম বজায় রাখার পর্যন্ত সুযোগ পাওয়া যায় না। পেট্রোল ভরাতে লাগতো, তাই এখানে যা ভিড়, সেই জন্য তো আর গেলাম না। এখন রাস্তাতে কোথায় পাবো পেট্রোল পাম্প, সেটাই হলো কথা। এই যে দেখো 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 দেখো, বিভৎস। এরপরে যে সামনের মোড়টা ঘুরে আবার বাঁ দিকের যে রাস্তাটা গেল, সেই রাস্তাটা আবার এরকম হবে। এই যে এখানে পুরা ট্রাফিক, এবং এই পেছন পেছন এইভাবে যেতে হবে, এইভাবে হেলতে দুলতে। এই যে সেপ্পা থেকে বেরিয়ে গেলাম। বাপরে বাপ, যা অবস্থা রাস্তার, মানে ভাবা যায় না। ও পুরো ক্লান্ত হয়ে গেলাম। আর যা রিস্ক গেল, গাড়ির চাকার অর্ধেক ডুবে গেছে জলের মধ্যে। যাই হোক, এখন আমরা হাইওয়েতে এসে উঠলাম। এখন এই জায়গাটুকু ক্রস করে গেলে হাইওয়েটা আবার ফাঁকাই পেয়ে যাব। তার ফলে তখন আর অতটা অসুবিধা হবে না। এখন এই হাইওয়ে ধরে আস্তে আস্তে সামনের দিকে এগোই। আমাদের জার্নি আজকে 178 কিলোমিটার, তার মধ্যে তো কয়েক কিলোমিটার চলেই আসলাম। 175-এর মতো হবে এখন। তবে এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখন কতক্ষণ ক্যামেরা অন করে রাখতে পারবো সেটা জানি না। সামনেই এই নদীটাকে আবার ক্রস করতে হবে। এই যে সেই নদীটা, এটা কিন্তু ব্রহ্মপুত্রেরই একটা শাখা।
এই যে নদীটাকে এখন আমরা ক্রস করছি। ক্রস করে এই যে বাঁ দিকে বেঁকতে লাগবে, এখন এই দিক দিয়েই আমাদের সোজা যেতে হবে এই এক রাস্তাতে। এই যে নদীটার উপর সবসময় এরকম একটা কুয়াশার আস্তরণ পড়ে থাকে। আমরা কালকে বিকেলবেলা যখন আসছি তখন তো দৃশ্যটা দারুণ ছিল, কিন্তু সেটা ক্যামেরাতে একদমই ধরা সম্ভব হয়নি। আর তার মধ্যে আমাদের অতটা সময় ছিল না যে আমরা জিনিসটাকে নেমে ভালো করে ছবি টবি তুলব, কিন্তু যে জিনিসটা ছিল সেটা ছিল খুব সুন্দর। এই যে এরকমই পাহাড়ের গায়ে সব সাদা মেঘগুলো সব জমে আছে, এদিকে চারদিকের পাহাড়গুলো নেই, আর এই দিক দিয়ে শিপ শিপ করে বৃষ্টি পড়ছে। ওই যে দূরের যে পাহাড়গুলো আছে সেগুলোনেরও। আর এইখানে এই যে সমানে বৃষ্টি পড়ছে, তার ফলে আর ক্যামেরা মানে ব্লগিং করা যাচ্ছে না, কিন্তু যেখানে সুযোগ হচ্ছে একটু দাঁড়িয়ে এইভাবে ছবিগুলো নেওয়ার চেষ্টা করব। এই যে আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, অল্প একটু আসতে না আসতেই এই নিচ দিয়ে নদী বয়ে গেছে, আর তার উপরেই পাহাড়, আর পাহাড়ের গায়ে সব সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর দূরে যে দেখা যাচ্ছে যত পাহাড় আছে সব পাহাড়গুলোর গায়ে সাদা মেঘ জমে আছে, খুব সুন্দর লাগছে। আর শিপশিপ শিপশিপ করে বৃষ্টি পড়েই চলছে। আর এই যে নিচে যে ভ্যালিটার উপর দিয়ে পুরোটা মেঘ যে এখন উড়ে যাচ্ছে, এগুলো কিন্তু সব মেঘ, যেটা এই যে সাদা সাদা ধোঁয়াশার মতো লাগতেছে সেগুলো সব মেঘ, সব মেঘ উড়ে যাচ্ছে। আর আমরা এইভাবেই যে বাইকের মধ্যে বসে বসেই ছবি তুলছি, কারণ নামতে উঠতে প্রচণ্ড সময় লাগছে এবং পরিশ্রমও হয়। আর এই যে সমস্ত কিছু মানে ওয়াটারপ্রুফ করে নিয়ে, ওয়াটারপ্রুফ অর্থাৎ এই যে রেইনকোট ঠেনকোট পরে নিয়ে তারপরে একটা ক্যামেরা মানে মোবাইল বের করতে এবং সেটা দিয়ে একটা ছবি তুলে আবার সেটাকে ঢুকাতে, এতেই দম বের হয়ে যায়, মানে প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়। তা সত্ত্বেও এই যখন যেখানে সুযোগ হচ্ছে আমরা সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবেই এখন মোবাইল দিয়েই ব্লগিং হচ্ছে। এই যে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, একটা রাস্তা, তা একটা ছোট্ট জনপদ, আর তার উপরে এই যে সাদা মেঘগুলো সব জমে আছে, মানে যাকে বলে পিকচার পারফেক্ট একটা দৃশ্য। আমরা বেশি দূর এগোতেই পারছি না, অল্প কিছু দূর যাওয়ার পরপরই এই জিনিসগুলো চোখের সামনে আসতেছে, তার ফলে না দাঁড়িয়ে থাকতেই পারছি না। এই যে এই জায়গাটা কি সুন্দর, পাহাড়ের সব মেঘের খেলা চলছে, কি সুন্দর এঁকে বেঁকে রাস্তাটা গেছে, আর উপরে এই যে মেঘগুলো সব ভেসে বেড়াচ্ছে। এই যে এখন এই নদীটাকে আবার ক্রস করছি আমরা, এই একটা বিরাট বড় প্রশস্ত ব্রিজ, এই বাঁ দিকে পুরো একটা ভ্যালি, এখানে একটা গ্রাম, আমরা ডান দিকে বেঁকে যাব,
মানে এতক্ষণ নদীটার বাঁদিকে ছিলাম, এখন আবার ডান দিকে ছিলাম, এখন নদীটার আবার বাঁদিকে আমরা চলে যাব। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, আর তার ঠিক পেছনে পাহাড়টা, আর তার উপরে এই যে মেঘ। কি সুন্দর লাগছে, পুরো গ্রামটার পেছনে পাহাড়, আর পাহাড়ের গায়ে মেঘ। খালি একবার রাস্তাটা দেখো, ও একদম সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে। ঠিক তার ওখানে উপরেই হলো পাহাড়ের দুটা খাঁজ। কি দারুণ! এখান থেকে গোটা চারদিকটা যে আছে, চারদিকটা কি সুন্দর। কি বলবো, আমি তো বারবার এক কথা বলছি যে অরুণাচলের অপার সম্ভাবনা আছে ট্যুরিজম নিয়ে, কিন্তু অরুণাচলের বেসিক মানে পরিকাঠামোটাই এখনো নেই। মূলত থাকা খাওয়ার বা থাকার যে হোমস্টে বা হোটেল আমার দরকার নেই, খালি হোমস্টের দরকার। এই যে ভ্যালিগুলানের মধ্যে যে বাড়িগুলো আছে সেখানে খালি একটা করে হোমস্টের দরকার। এটা খালি অরুণাচল তৈরি করে দেখ। রাস্তা যথেষ্ট ভালো, এই যে হাইওয়েটাতে আমরা কালকের থেকে আসছি, খুব সুন্দর রাস্তা, কোথাও কোনো সমস্যা নেই। এখন বর্ষার মধ্যে বা পাহাড়ে ধসে, রাস্তার এক সাইড ধসে গেল, এগুলান নিয়ে তো কোনো তর্ক করে লাভ নাই, এটা একদম স্বাভাবিক নিয়ম, প্রতি বছরই হয়, প্রতিবারই এটা হয়। কিন্তু এটা হাইওয়েটা খুব সুন্দর এখনো পর্যন্ত, আর সিনিক যে বিউটি সেটা তুলনা হয় না। কিন্তু এখানকার যে ভ্যালিগুলান বা যে সুন্দর সুন্দর যে জায়গাগুলান আছে, সেখানে থাকার মতো কোনো রকম পরিকাঠামো নেই। শুধু এই পরিকাঠামোটুকু যদি শুধু তৈরি করে দেওয়া যায়, এবং সেটা যদি লোককে একটু জানানো যায় যে এই জায়গাটাতে আমাদের হোমস্টেটা আছে, তাহলেই হবে। মানে এত সুন্দর জায়গা, অথচ সেখানে থাকার কোনো জায়গা নেই। ওই যে নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো নেই, গিয়ে থাকতে হয়। এই যে এই জায়গাটাতে মনে হয় ধস নেমে পাহাড় রাস্তা সব ধসে গেছিল। এই জায়গাটা একদম সংকীর্ণ এবং এত টুইস্ট, এই মাথার উপরে একদম খাড়া পাহাড়গুলো, মানে ক্লিফের মতো উপরে ঝুলে আছে। এই জায়গাটা একদম চাপা এবং একদম খাড়া, আর এটা প্রচণ্ড ধসপ্রবণ এরিয়া। এই যে রাস্তার উপরে গুঁড়া পাথর, মানে বড় বড় পাথর পড়েই আছে এই জায়গাটাতে। আর ঠিক তার সামনে এইদিকে বিপদ, ওইদিকে সৌন্দর্য, দুইয়েরই মেলবন্ধন। এর ঠিক উল্টো দিকেই এরকম সৌন্দর্য, যেটা আমি এর আগেও দেখেছি, যে জায়গাগুলো ধসপ্রবণ এরিয়া থাকে বা বিপজ্জনক এরিয়া থাকে, ঠিক তার বিপরীত জায়গাতে বা সেই জায়গাগুলো নেই সৌন্দর্য একটা থাকে। এই যে সামনের পাহাড়টা, পুরো পাহাড়টা এরকম। এরই মধ্যে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ যেমন একটা খোলা ওয়েদার ছিল, এখন একদম সামনটা সাদা হয়ে গেছে, মেঘে একদম পুরোটা ঢেকে গেছে। এখন আমরা আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি, মানে চারিদিক একদম সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না।
এই যে সব মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, আর এই যে অন্ধকারের মধ্যে এখন আমরা আস্তে আস্তে ঢুকছি। এখন কতক্ষণ এই ওয়েদার থাকবে কে জানে। এই যে সামনটা একদম পুরোটা অন্ধকার এবং একদম মেঘে ঢাকা। এই যে চারদিক একদম মেঘে ঢাকা, এই যে সব মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আর তার মধ্য দিয়ে এই যে আমরা যাচ্ছি নিচ দিয়ে। মানে মেঘগুলো পাহাড়ের ধার বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তার ফলে ঠিক আমাদের রাস্তাটাকে ক্রস করে মানে মাথার উপর দিয়ে আমাদের মেঘগুলো উড়ে যাচ্ছে, অথচ চারিদিক একদম অন্ধকার হয়ে আসছে। এই যে একদম অন্ধকার হয়ে আসছে। এই যে দেখো এই গ্রামটার জাস্ট উপরে একেবারে ঘন মেঘে পুরোটা অন্ধকার হয়ে আছে, পুরোটা অন্ধকার হয়ে আছে। এই যে একদম অন্ধকার সব। এখন বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল, এখন ক্যামেরা বন্ধ করে রেখে দিতে হবে। এরপর আবার বৃষ্টি কমলে পরে আবার জানানো হবে যে কি হলো। এই যে পাহাড়ের গায়ে গায়ে প্রচুর অর্কিড ফুটে আছে। এই যে এই মানে পেছন থেকে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার ধরে আমরা আসছি, তা এর গায়ে গায়ে এই যে সাদা সাদা সব অর্কিডগুলো ফুটে আছে। এইখান থেকে কতটুকু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু এই যে গোটাটা গায়ের মধ্যে সব অর্কিড ফুটে আছে, দারুণ। আর এই যে ওয়েদার হলো যে এইরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে সামনে এবং এই যে পিছনে এইরকম ওয়েদার, আকাশ এরকম করে একদম সাদা মেঘে বা কুয়াশায় সব ঢেকে আছে, আর আমরা তারই মধ্যে দিয়ে এই যে এইভাবে যাচ্ছি। অবস্থা বেশ খারাপ, মানে প্রায় 50 কিলোমিটারের মতো বোধ হয়, 30-40 কিলোমিটার তো হবেই ধরে এইরকমই ওয়েদার চলছে। তা প্রচণ্ড ঠান্ডা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, খুব ধীরে ধীরে চালাতে লাগছে। তা এই অবস্থাতে এখন আমরা চলছি, আর এই অর্কিডটা দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এই যে অর্কিডগুলো এরকম হঠাৎ হঠাৎ করে একটা দুটো করে গাড়ি দেখা যাচ্ছে, তাছাড়া রাস্তাটা বেশ ফাঁকা এখন। 13 নম্বর যে ন্যাশনাল হাইওয়েটা, সেইখান থেকে আমরা এই যেটা বমডিলা দিরাং হয়ে তাওয়াং গেল সেই হাইওয়েটাতে এসে উঠলাম। ওই 13 নম্বর জাতীয় সড়কটা, মানে যেখানে যতদূর আমি ব্লক করেছিলাম মোটর ব্লক, তারপরের থেকে প্রচণ্ড মানে ফগি, মেঘে একদম ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এটা মানে 50 মিটার পর্যন্ত তো মনে হয় না কিচ্ছু দেখা গেছে, এটা মানে 15-20 মিটার পর্যন্ত মনে হয় দেখা যাচ্ছিল, এরকম ছিল ফগি। তার ফলে মানে এটা কন্টিনিউয়াস 40-50 কিলোমিটারের মতো এরকম ছিল, এবং এখনও আমরা যখন এই হাইওয়েতে এসে উঠলাম এখনও সেই একই রকম ওয়েদার চলছে। তা যেহেতু অনেক বেলা হয়ে গেল, 12টা বেজে গেছে, আর মাঝখানে রাস্তাটাতে, ওই রাস্তাটাতে এত সুন্দর ছিল, যেমন যে অর্কিডগুলো দেখলাম, কিন্তু সেখানে কোনো রেস্টুরেন্ট, দোকান, ঘরবাড়ি, মাঝে মধ্যে কিছু কিছু ছোটো ছোটো গ্রাম ছিল, তাছাড়া আর কিছু ছিল না, একদম পুরোটাই ফাঁকা। আর তার ফলে তো ওখানে আর কিছু খাওয়া হয়নি। পরে আমরা এই হাইওয়েতে এসে উঠলাম, ওঠার পর এইখানে এখন এই যে মোমো খাওয়া হচ্ছে, এই যে স্যুপ আর ম্যাগির অর্ডার দেওয়া হয়েছে। তা আপাতত এগুলো খেয়েই একটু শরীরটাকে, তার আগে লাল চা খাওয়া হয়েছে, তাই এই সমস্ত খেয়েই একটু
গরম করে নেওয়া হচ্ছে আর পেটও ভরে নেওয়া হচ্ছে। আর এরপর আমরা বমডিলা হয়ে দিরাং হয়ে শান্তি ভ্যালি বেরিয়ে যাব। এখন ওয়েদার বলছে তো এরকমই, মোটামুটি পুরো এরিয়াটাতে এরকমই ওয়েদার, তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ওয়েদার চেঞ্জ হতে পারে। তা দেখি এখন সময়ের সাথে সাথে কি হয় সেটা দেখে নিই। আর আপাতত এখন আমরা খেয়ে নিই। দেখো এতক্ষণ পর রৌদ্র উঠলো, আর তারপরে দেখো মেঘের গ্রাম কিভাবে উড়ে উড়ে আসতেছে, এক্ষুনি এই জায়গাটাকে একদম ঢেকে দিবে। অনেকক্ষণ পর, বলতে পারা যায় অনেক দিন পর এই নীল আকাশ দেখলাম। আর এই যে এখানে এসে ও কি খেলা, ও ও আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ ওই দেখো 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 দেখো, ওরে আরে আরে তুমি এই জায়গাটা দেখে আরো কিচ্ছু নাই, গর্ত। আমরা বমডিলা পার হয়ে এখন দিরাংয়ের পথে। দিরাং এখান থেকে 40 কিলোমিটারও না, 40 কিলোমিটারের মতো। আর এখন রৌদ্র উঠলো, মানে কি বলি, কতদিন পর এই রৌদ্রের মুখ দেখলাম। আর দেখলাম এই নীল আকাশ, এই যে নীল আকাশ, কিন্তু কালো মেঘের হাতছানি তো আছেই। এই যে এই যে এই যে হ্যাঁ, এখন কি হবে জানি না, কিন্তু অনেক দিন পর নীল আকাশ আর সূর্যের মুখ দেখলাম। তা এখন আমরা দিরাংয়ের পথে, ওই দিরাং বলতে দিরাং থেকে আমরা 40 কিলোমিটার মতো আগে আছি। আর শান্তি ভ্যালি ওই দিরাং থেকেই অল্প একটু, বা দিরাংয়েই আছে শান্তি ভ্যালি। এই দেখো একটু আগে 3-4 কিলোমিটার আগে জাস্ট আমরা বললাম, আনন্দ প্রকাশ করলাম যে রোদ উঠে গেছে, আকাশ নীল। সেই 3-4 কিলোমিটার আসতে না আসতেই ওয়েদার একেবারে পাল্টে সেই আগের মতো হয়ে গেল। বলাই যায় না যে ওয়েদার ভালো হয়ে গেল, এখন আর কোনো ব্যাপার না, এখন এইরকম ওয়েদারই থাকবে, কিচ্ছু দেখা যাচ্ছে না। 15 মিটারেরও কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আবার সেই মেঘ বা কুয়াশাটা কেটে গেল। মানে আছে, এই যে দূরে পুরোটাই আছে, কিন্তু এই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি বা যে দিক দিয়ে আমরা যাচ্ছি সেই দিকে কিন্তু এখন আর নেই। এই দিকটা এখন অনেকটা পরিষ্কার হয়ে গেল, এমনকি নিচটাও এখন পরিষ্কার দেখা যাচ্ছে। বললাম না, এখানে কিছুক্ষণ পরপরই ওয়েদার তার রূপ পাল্টায়। এই যে উপরের যে অংশটা, ওই অংশটা দিয়ে তখন আসলাম, এই যে উপরের অংশটা, ওই উপরের অংশটাতেই এতক্ষণ এই যে এত ফগ বা এত কুয়াশা ছিল। আকাশ এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আকাশ পরিষ্কার হয়েছে এটা কথাটা বলবো না, আকাশ কালো মেঘে ঢেকে গেছে। আর ওয়েদারটা মানে রাস্তাঘাটের ভিজিবিলিটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এখন। আর এই ডান দিকে একটা সুন্দর গ্রাম দেখা যাচ্ছে। এখান থেকে শান্তি ভ্যালি আর 25 কিলোমিটারের মতো। সারাটা দিন মেঘ, কুয়াশা, বৃষ্টি, এই করেই আজকে সারাটা দিন গেল। মেঘের ফাঁক দিয়ে ওই পাহাড়ে
আবার রোদ উঠেছে, অথচ আকাশ আবার কালো মেঘে ঢাকা। ওই মাঝখানে অল্প একটু কোথাও ফাঁকা হয়তো আছে, নীল আকাশ, সেই দিক দিয়ে এই যে সামনের পাহাড়ে রোদ ঝলমল করছে, অথচ এই যে আকাশ হলো কালো মেঘে ঢাকা। ওই যে ওই দিকটাতে একটু নীল আছে, সেই দিকেই দিয়েই ওই রোদ ঢুকছে। এখন প্রকৃতি আর একটা রূপ ধারণ করেছে। এই যে কালো মেঘ, তার মাঝখানে অল্প একটু জায়গা ফাঁকা, সেই দিক দিয়ে সূর্যের একটু আলো আসছে, আর দূরের পাহাড়গুলো তার চূড়ায় সাদা মেঘ জমে আছে। আর বিকেলবেলা একটা ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা বলবো না, একটা হাওয়া বইছে। আর দূরে পাহাড়ের মধ্যে বিভিন্ন গ্রামগুলো দেখা যাচ্ছে, আর আমাদের ডান দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই যে ওয়েলকাম টু দিরাং। এই যে এটা দিরাং সাংতিগুর, এই যে এইটা, এই যে নদীটা পার হচ্ছি। ডান দিকে কেন? ডান, এই যে এরকমই রাস্তা, ডান দিক দিয়ে সেই নদী বয়ে চলেছে। এই যে মোটামুটি সাংতি ভ্যালির এরিয়াতে চলে আসছি। এই যে এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, আর এই যে নিচ দিয়ে নদীটা বয়ে গেছে, আর এর উপর দিয়ে বেশ কয়েকটা ওই ঝুলানো ব্রিজ আছে। এই যে নদীর পাড়ে পাড়ে এরকম সুন্দর সুন্দর সব হোমস্টে বা কটেজগুলো আছে। আর এই যে সামনে ভ্যালির মধ্যেও কতগুলো রুম আছে। এই যে গ্রামের মধ্যে আমরা মোটামুটি চলে আসলাম। এখানে এখন যত গাড়ি ঢুকছে, বাপরে বাপ। এখন এই যে ভ্যালিটা, এখন এখানে হোমস্টে খুঁজে বের করাটাই হলো কথা। মানে এইদিকে তো ভর্তি, এই যে সাংতি ভ্যালি হোমস্টে। আমরা এখন সাংতি ভ্যালিতে চলে আসছি। সাংতি ভ্যালির যে একদম বেডের মধ্যে দেখাই যাচ্ছে এই যে নদী, এই নদীর একদম বেডের মধ্যে আমাদের এই হোমস্টে।
আর এখানেই আমরা এখন আছি, মানে আজকের রাত তো এখানে অবশ্যই থাকবো এবং আগামী দিনও হয়তো থাকতে পারি। শান্তি ভ্যালিতে নামার, নদীর বেডে নামার দুটো রাস্তা আছে। একটা হলো বসতিটার একদম শেষের দিকে ডান দিকে পাকা রাস্তা, নিচের দিকে নেমে যেতে হয়। আর একটা সেই রাস্তাটাকেও ক্রস করে প্রায় আধা কিলোমিটার বা প্রায় 1 কিলোমিটারের মতো এগিয়ে যেতে হবে। যাওয়ার পর ডান দিক দিয়ে একটা রাস্তা নিচের দিকে আবার নেমে যায়, সেই রাস্তাটা দিয়ে একবারে এই ভ্যালির শেষের দিকে এসে পৌঁছানো যায়। তা সেদিক দিয়েই এসে আমরা এই হোমস্টেটা পেয়ে যাই এবং এখানেই আছি। এখানে একটা ব্রিজের মতো করে দেওয়া আছে যে নদীর মাঝখান অবধি, এমনকি এটা তো ওপার অবধিও যাওয়ার একটা ব্যবস্থা করা হবে হয়তো ভবিষ্যতে, কিন্তু আপাতত যেটা আছে যে এই রকম একটা ব্রিজ করে নদীর মাঝখানে অবধি গেছে এবং সেখানে একটা ভিউ পয়েন্ট, মানে ওই যে সেলফি পয়েন্ট বা একটা ভিউ পয়েন্টের ব্যাপার আছে। আর কিন্তু সেই রোড ব্রিজটাও এখন বন্ধ করা আছে সিকিউরিটির কারণে, মানে সুরক্ষার কারণে। হয়তো নদীর জল বেড়ে গেছে, সেই জন্যই এটা এখন বন্ধ করা আছে। পাশ দিয়ে দিরাং নদী বয়ে যাচ্ছে, তার পাশে চেয়ার টেবিলে বসে এতক্ষণ গা এলিয়ে দিয়ে আমরা চা আর পকোড়া খেলাম, তারপর একটু খুশ গল্প। এখন এই নদীর পাড়ে বসেই আমরা রাতের খাবারটা খাচ্ছি। রাতের খাবারে আজকে আছে ভাত, ভেজ ডাল, পাঁপড় ভাজা, এখান থেকে আলু আর বরবটি ভাজা, আর ওখানে আছে ডিমের কারি। এই যে 2 দিন ধরে আমরা জার্নি করে এখানে আসলাম, তা যে মানে যতটুকু উপভোগ করলাম এই সন্ধ্যাটা, তাতেই মনে হলো যে 2 দিনের ক্লান্তি আমাদের মিটে গেছে। আর কি দরকার, মানে আর কি চাই, কিছু চাই না। আর কি চাই। এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, কোনো শব্দ নেই, খালি জলের স্রোতের শব্দ। আর আমরা চায়ের কাপ নিয়ে চা খাচ্ছি বা এই যে পাঁপড় খাচ্ছি আর রাতের খাবার খাচ্ছি। এই জিনিসটার জন্যই এত পরিশ্রম করে এত দূর থেকে আসা। তা আজকের এই যে আমাদের সারাদিনের জার্নি এখানেই শেষ হবে। আর আজকের এই ব্লগ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।